Hello guys, welcome to lesson 7. So আমাদের মিড টার্ম পর এটা আমাদের প্রথম লেকচার। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনফরমেশন এবং ডেটা এবং হাউ ডেটা ইজ ট্রান্সফর্মড ইন্টু ইনফরমেশন, এই প্রসেসটা সম্বন্ধে, এবং ডেটা এবং ইনফরমেশনের সাথে রিলেটেড যারা কীভাবে ক্যালকুলেশন হয় এটা সম্বন্ধে আমরা একটা ওভারভিউ নিব। ওকে, সো আমাদের আজকের টপিক টাইটেল হচ্ছে ট্রান্সফর্মিং ডেটা ইন্টু ইনফরমেশন। সো এই লেসনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাউ কম্পিউটার্স রিপ্রেজেন্ট ডেটা, হাউ কম্পিউটার্স প্রসেস ডেটা, দ্য ফ্যাক্টরস দ্যাট আর অ্যাফেক্টিং প্রসেসিং স্পিড অ্যান্ড এক্সটেন্ডিং দ্য প্রসেস পাওয়ার টু আদার ডিভাইসেস। সো শুরু করার আগে আমাদের প্রথম যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ডেটা আমরা কাকে বলি আর ইনফরমেশন আমরা কাকে বলি। ওকে, সো ডেটা বলতে আমরা সেই জিনিসগুলোকে বুঝাই যেটা হিউম্যান রিডেবল না, বাট ইজ ইউজড টু স্টোর সামথিং। ওকে, আমরা যদি কোনো কিছু স্টোর করে রাখতে চাই সেটাকে ডেটা হিসেবে স্টোর করে রাখতে পারি। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা ছবিকে সেভ করে রাখতে চাই, সেই ছবি প্রত্যেকটা পিক্সেল ভ্যালু হচ্ছে তার ডেটা, এবং আমরা যদি ছবিটাকে যখন ডিসপ্লে করি, ছবিটা একটা স্পেসিফিক জিনিসের ছবি অথবা স্পেসিফিক অবজেক্টের ছবি, সেটা যখন আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ইনফরমেশন। ওকে, সো আনঅর্গানাইজড ইনফরমেশন ইজ কল্ড ডেটা, অথবা অন্য ভাষায় বলতে গেলে অর্গানাইজড ডেটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। ওকে, অলরাইট। সো আমাদের প্রথম যে জিনিসটা জানার প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার কীভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো কম্পিউটার কমপ্লিটলি ডেটাকে রিপ্রেজেন্ট করে শুধুমাত্র বাইনারি নাম্বার দিয়ে, মানে হচ্ছে 0 অথবা 1 দিয়ে। সো আমাদের প্রথম যে জিনিসটা জানার প্রয়োজন সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম সম্বন্ধে জানা প্রয়োজন, যে হাউ আর থিংস সেভড ইন বাইনারি। ওকে, সেকেন্ড যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে বাইনারি সিস্টেমের ইউনিট, বিটস এবং বাইটস সম্বন্ধে জানা প্রয়োজন, এবং ফাইনালি টেক্সট কোডস অথবা আস্কি কোডস বলে একটা জিনিস আছে সেটা সম্বন্ধে একটু জানা প্রয়োজন। ওকে, সো লেটস স্টার্ট। তো ফার্স্ট থিং ফার্স্ট, বাইনারি নাম্বার আমরা অলরেডি বাইনারি আইডিয়াটা জানি। বাইনারি মানে হচ্ছে বেস 2। সো তার মানে হচ্ছে আমার এখানে দুইটা পসিবল ডিজিট আছে, 0 আর 1, অথবা ইলেকট্রিক্যালের ভাষায় বলতে গেলে অন এবং অফ। ওকে, so computer processing is performed by transistors, which are switches with only two possible states, on and off. Okay, so all computer data is converted to a series of binary numbers 1 and 0. So for example, you see a sentence as a collection of letters, but the computer sees each letter as a collection of ones and zeros. So সোজা ভাষায় বলতে গেলে, ফর এক্সাম্পল আমি এখানে একটা ক্যারেক্টার দেখতেছি এ, রাইট? সো এই ক্যারেক্টারটা ইজ ইনফরমেশন টু মি, বাট আমার কম্পিউটার এটাকে সেভ করে রাখছে কী হিসাবে? ডেফিনেটলি কোনো একটা স্পেসিফিক বাইনারি সিকোয়েন্স হিসেবে, রাইট? সো দ্যাট বাইনারি সিকোয়েন্স ইজ ডেটা। ওকে, সো ওই বাইনারি সিকোয়েন্সটা পেলে আমার কম্পিউটার জানে যে কোন ক্যারেক্টারটাকে ডিসপ্লে করতে হবে। সো ইটস চেকিং ডেটা অ্যান্ড শোয়িং ইনফরমেশন। ওকে, so if a transistor is assigned a value 1, it is on, and if it has a value of 0, it is off. A computer's transistors can be switched on and off millions of times each second. সো খুব সোজা ভাষায় বলতে গেলে আমার কাছে যত বেশি ট্রানজিস্টার, আমি তত বেশি ডেটা সেভ করে রাখতে পারবো এবং তত বেশি ক্যালকুলেশন করতে পারবো। ওকে, আচ্ছা। সো এখানে আমরা দেখতেছি একটা ছোট্ট ছবি যেখানে বাইনারি সিস্টেমের ওভারভিউ আছে। সো আমরা সাধারণত হচ্ছে ডেসিমাল নাম্বারের সাথে পরিচিত। ডেসিমাল নাম্বার অথবা দশমিক সংখ্যা যেগুলো, সেখানে যেহেতু 10-এর বেস, সো তার মানে এখানে 10টা আলাদা আলাদা ডিজিট আছে। 10টা আলাদা আলাদা ডিজিট কী কী? 0 থেকে 9 পর্যন্ত, রাইট? সো যখন 11 নম্বর ডিজিটটা আমাকে লিখতে হচ্ছে, তখন কিন্তু একটা মজার কাজ করতে হচ্ছে। আমাকে হচ্ছে এই 10টা ডিজিটেরই কম্বিনেশন করতে হচ্ছে, রাইট? সো আমরা 1-এর সাথে আবার 0কে কম্বাইন করতেছি, এরপরে দেখেন 1-এর সাথে 1কে কম্বাইন করতেছি আপ টু 9। সো সেই ডিজিটগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার হচ্ছে সেকেন্ড ডিজিটে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বাড়াচ্ছি, মানে হচ্ছে 20 থেকে 29, তারপর আবার 30 থেকে 39, এবং যখন আমার 99 চলে আসতেছে, আমার এখন আর কোনো নতুন ডিজিট নাই। সো আমাকে এখন কী করতে হবে? আরেকটা পজিশন বাড়াইতে হবে, বাম সাইডে আমাকে আরেকটা পজিশন বাড়াইতে হচ্ছে 100, অ্যান্ড দ্য প্রসেস ইজ রিপিটিং ওয়ান্স অ্যাগেইন, রাইট? প্রথম থেকেই প্রসেসটা আবার রিপিট হচ্ছে। সেম থিং গোজ ফর বাইনারি, জাস্ট ডিফারেন্স হচ্ছে আমাদের ডেসিমেলে আছে 10টা আলাদা আলাদা সংখ্যা,
বাইনারিতে আছে মাত্র 2টা সংখ্যা। সো আমি প্রথম সংখ্যাটা লিখলাম 0, তারপর সংখ্যাটা লিখলাম 1, থার্ড সংখ্যাটা লিখতে গেলেই আমাকে আবার হচ্ছে কম্বিনেশন করতে হচ্ছে, মানে হচ্ছে 1 0 লিখতে হচ্ছে। ফোর্থ সংখ্যাটা লিখতে গেলে 1 1। এখন যেহেতু আমার আর নতুন কোনো ডিজিট নাই, সো তার মানে আমাকে আবার পরবর্তী ডিজিটের জন্য আরেকটা পজিশন বাড়াতে হচ্ছে। সো পরবর্তী ডিজিট অথবা পরবর্তী সংখ্যাটা হবে 100 অ্যান্ড সো অন। ওকে, অ্যান্ড আমরা যে কোনো ক্যারেক্টার বলেন, যে কোনো লেখা বলেন, যে কোনো নাম্বার বলেন, সব কিছুকেই কিন্তু বাইনারিতে সেভ করে রাখতে পারি। বাইনারিতে সেভ করে রাখার কারণ হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে যেহেতু খালি ট্রানজিস্টর আছে, তার জন্য বাইনারিতে সেভ করে রাখা সহজ। দ্যাটস ওয়াই। ওকে, এখন আমরা একটু বাইনারি নাম্বার সিস্টেম সম্বন্ধে একটু দেখি। সো এখানে ডান সাইডে আমাদের যে টেবিলটা আছে, এখানে হচ্ছে আমাদের বেস 10-এর যে ভ্যালুগুলো আছে তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুগুলো আছে। সো 0-এর জন্য 0, 1-এর জন্য 1, 2-এর জন্য হয়ে গেল হচ্ছে 10, 3-এর জন্য হয়ে গেল 11, 4-এর জন্য হয়ে গেল 100 অ্যান্ড সো অন। আচ্ছা, to convert data into strings of numbers, computers use a binary number system. Humans use a decimal system, আমরা জানি। The binary number system works the same way as the decimal system but has only 2 available symbols. So এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম তাই। আচ্ছা, সো এখন আসি যে হাউ কম্পিউটার্স রিপ্রেজেন্ট দিস ডেটা। সো আমরা সাধারণত যখন সেভ করে রাখি তখন যে বাইনারিতে সেভ করে রাখি, এই বাইনারির মধ্যে আমরা কিছু ক্লাসিফিকেশন করি। প্রত্যেকটা ডিজিটকে আমরা বলি একটা করে বিট। সো আমার প্রত্যেকটা ডিজিটের মধ্যে একটা করে বিট আছে। বিটের ভ্যালু হইতে পারে 1 অথবা 0। আর সিঙ্গেল ইউনিট অফ ডেটা ইজ কল্ড আ বিট হ্যাভিং আ ভ্যালু অফ 1 অর 0। বাট সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র একটা বিট দিয়ে কোনো ডাটাকে সেভ করে রাখতে পারি না, বরঞ্চ একটা কালেকশন দিয়ে সেভ করে রাখি। সো এই কালেকশনকে আমরা বলি হচ্ছে বাইট। টু বি এক্স্যাক্ট 8টা বিটের কালেকশনকে আমরা বলি 1 বাইট। সো 8 বিটস মেক আপ 1 বাইট। A byte is the amount of memory needed to store one alphanumeric character. সো তার মানে হচ্ছে কোনো অ্যালফাবেটের কোনো কিছুকে সেভ করে রাখার জন্য আমার আমার 8 বিট প্রয়োজন হয়, এবং এই 8 বিটকে আমরা 1 বাইট বলি। With 1 byte, the computer can represent one of 256 different symbols or characters. So একটু চিন্তা করে দেখেন, যেমন ফর এক্সাম্পল দুই ডিজিটের ডেসিমাল নাম্বার, এর কয়টা পসিবিলিটিস আছে? 00 থেকে শুরু করে 99 পর্যন্ত, রাইট? টোটাল 100টা নাম্বার সম্ভব। সিমিলারলি হচ্ছে আমি যদি 2 বিটের বাইনারি নাম্বার হিসেবে চিন্তা করি তাহলে হচ্ছে সম্ভব ওখানে হচ্ছে 4টা। সিমিলারলি 8 বিটের বাইনারি হিসেবে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আপনার সেখানে পসিবল হচ্ছে 256টা। কীভাবে বের করা যায়? খুব সহজ। আমাদের যেহেতু বাইনারি নাম্বার হচ্ছে বাইনারির বেস হচ্ছে 2 এবং আমার 8টা বিট আছে, তার মানে হচ্ছে 2 to the power 8 is equals to 256. There will be 256 different possibilities. Okay? Alright, let's move on. সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা ট্রানজিস্টারে বেসিক্যালি এভাবেই ডাটা সেভ থাকে। সো আমার সুইচগুলো যদি অন থাকে তাহলে 1, আমার সুইচগুলো যদি অফ থাকে তাহলে 0। ওকে, সো অ্যান্ড এখানে হচ্ছে 8টা সুইচ আছে অ্যান্ড দিস রিপ্রেজেন্টস 1 বাইট অফ ডেটা। ওকে, সো এখানে দেখতেছি আমার যেই সুইচগুলো অন সেখানে 1 আছে, যেই সুইচগুলো অফ সেখানে 0 আছে। সো দিস উইল বি অ্যানাদার এক্সাম্পল, there is another example and so on. ওকে, সো ইন দিস এক্সাম্পল সেখানে প্রত্যেকটা যেহেতু অন অবস্থায় আছে, সো আমার বাইনারি ভ্যালু হচ্ছে সবগুলো 1। ওকে, এখন আসি টেক্সট কোড যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যেই ক্যারেক্টারগুলোকে সেভ করে রাখি, এগুলোকে ডেফিনেটলি কোনো একটা কোড স্পেসিফিক বাইনারি সিকোয়েন্সে সেভ করে রাখতে হবে। এই জিনিসটাকে আমরা বলি টেক্সট কোড, অথবা আরেকটা নাম আছে কল্ড ASCII কোড। ওকে, সো a text code is a system that uses binary numbers, ones and zeros, to represent characters understood by humans. An early text code system called EBCDIC uses 8-bit codes but is used primarily in older mainframe systems. এখন আমরা এটা ইউজ করি না, এখন আমরা চলে আসছি হচ্ছে ASCII এবং Unicode systems. In the most common text code set ASCII, each character consists of 8 bits of data. ASCII is used in nearly all personal computers. And in the Unicode text code set, each character consists of 16 bits, 2 bytes of data. সো সোজা ভাষায় বলতে গেলে ASCII কোড যেটা, সেখানে আমরা 2 to the power 8 মানে 256টা আলাদা আলাদা ক্যারেক্টার ডিফাইন করতে পারি। আর ইউনিকোডে আমরা হচ্ছে 2 to the power 16 সংখ্যক ক্যারেক্টার ডিফাইন করতে পারি। সো আমরা যখন হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের কোড নিয়ে কাজ করতেছি অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজের লেখা নিয়ে কাজ করি, তখন আমরা সাধারণত ইউনিকোড ইউজ করি, সেটা ASCII দিয়ে সম্ভব না।
অলরাইট, লেটস মুভ অন। এখানে একটা এক্সাম্পল আছে যে জিরো যে ক্যারেক্টারটা আছে সেটার কোড হচ্ছে এটা, বড় হাতের এ যেটা আছে সেটার ক্যারেক্টার হচ্ছে এটা। সো এটাকে আমরা আস্কি কোড বলি। বড় হাতের এ এর আস্কি কোড হচ্ছে 65 এর বাইনারি হচ্ছে এটা। বড় হাতের বি এর আস্কি কোড হচ্ছে 66, এটার বাইনারি হচ্ছে এটা, অ্যান্ড সো অন। ছোট হাতের এর বাইনারি কোড হচ্ছে 97, সো সেটার জন্য আবার আরেকটা বাইনারি সিকোয়েন্স আছে। ওকে, অলরাইট। সো এখন আসি যে হাউ কম্পিউটার্স প্রসেস ডেটা, যে কম্পিউটার কীভাবে অ্যাকচুয়ালি প্রসেসিং করে। সো কম্পিউটারের প্রসেসিংয়ের জন্য আমাদের মেইন দুটো অথবা তিনটা জিনিস দরকার হয়। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য কন্ট্রোল ইউনিট, দ্য সেকেন্ড ওয়ান ইজ কল্ড দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিট, দ্য থার্ড ওয়ান ইজ কল্ড মেশিন সাইকেল। মেশিন সাইকেল ইজ এ প্রপার্টি অফ মাই প্রসেসর, যে আমার প্রসেসর কত ফাস্ট চলতেছে সেটা ডিফাইন করে আমার মেশিন সাইকেল। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমার র্যামস। এই তিনটা জিনিস দিয়ে আমরা সাধারণত হচ্ছে প্রসেস করি কম্পিউটারে। ওকে, সো লেটস মুভ অন। দ্য ফার্স্ট ওয়ান, সো প্রসেসিং টেক্স প্লেস ইন দ্য পিসি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমরা অলরেডি জানি সিপিইউ। The system's memory also plays a crucial role in processing data. Both the CPU and memory are attached to the system's motherboard, which connects all the computer's devices together, enabling them to communicate. খুব সোজা ভাষায় বলতে গেলে আমি যেহেতু প্রসেসিং করছি, আমার সিপিইউ এর পাওয়ার যদি বেশি হয়, আমার সিপিইউ এর ক্যাপাসিটি যদি বেশি হয়, সে বেশি প্রসেসিং করতে পারবে, আদারওয়াইজ না। তবে তার সাথে আরও একটা জিনিস ডেফিনেটলি বড় রোল প্লে করে, সেটা হচ্ছে আমার র্যাম কতটুকু অথবা আমার সিস্টেমের মেমোরি কতটুকু। আমার সিস্টেমের মেমোরি যদি বেশি হয় তাহলে আমার কম্পিউটারের পারফরমেন্স করার জন্য সেটা বেটার। অলরাইট, সো এখানে আমরা ছবি দেখছি, এই ছবির সাথে আমরা অলরেডি পরিচিত যে র্যাম কোনটা, মাদারবোর্ড কোনটা, সিপিইউ কোথায় থাকে, অ্যান্ড সো অন। অলরাইট, সো লেটস মুভ অন। আমরা ফার্স্ট পার্ট যেটা দ্য কন্ট্রোল ইউনিট, সেটা সম্বন্ধে একটু জানি। The two main parts of a CPU are the control unit and the arithmetic logic unit. The control unit directs the flow of data through the CPU and to and from other devices. The control unit stores the CPU's microcode, which contains instructions for all the tasks the CPU can perform. খুব সোজা ভাষায় বলতে গেলে আমার সিপিইউটাকে কন্ট্রোল করে আমার কন্ট্রোল ইউনিট। ওকে, আর যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেটা করে আমার অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওকে, সো আমার সিপিইউকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল ইউনিট ইউজ করি। কন্ট্রোল ইউনিট ডিফাইন করে যে আমার ডেটা কোথা থেকে কোথায় যাবে, এবং আমার সিপিইউর জন্য যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলোকে আমার কন্ট্রোল ইউনিট সেভ করে রাখে। ওকে, সো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা সিপিইউর মধ্যে দুইটা ইউনিট আছে, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট বলি, একটা কন্ট্রোল ইউনিট বলি। এই কন্ট্রোল ইউনিট প্রত্যেককে কন্ট্রোল করে আমার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আমার মেমোরি, আমার স্টোরেজ, আমার অ্যারিথমেটিক লজিক ইউনিট সবাইকে। ওকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট ম্যাথমেটিক্যাল কাজগুলো করে, এবং ইনপুট আউটপুট ডিভাইস কী করে এটা আমরা অলরেডি জানি, এবং মেমোরি ডাটাকে স্টোর করে। অলরাইট, so the second part is arithmetic logic unit. We already know about this. The actual manipulation of data takes place in the ALU. আমরা ছোট করে বলি ALU. The ALU can perform arithmetic and logic operations. The ALU is connected to a set of registers, small memory areas in the CPU, which hold data and program instructions while they are being processed. এই set of register অথবা ছোট্ট যে memory space, এই স্পেসটাকে আমরা আরেকটা নামে ডাকি called cache or the cache memory. Okay, আমার ক্যাশ মেমোরি হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি, র্যামের চেয়েও ফাস্ট, এবং ক্যাশ মেমোরি যত বেটার তত ভালো প্রসেসিং হয়। ওকে, অলরাইট, সো আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের অপারেশনস লিস্ট। সো দিজ আর জাস্ট সাম এক্সাম্পলস। ওকে, সো আমরা এগুলোর সাথে মনে হয় অ্যারিথমেটিক অপারেশনস সাথে মনে হয় অলরেডি পরিচিত, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অথবা হচ্ছে টু দ্য পাওয়ার অ্যান্ড সো অন। আর লজিক্যাল অপারেশন আমরা বলি যেখানে আমরা কম্প্যারিশন করি, যেমন হচ্ছে আমি যদি দুইটা ভ্যালু সমান কিনা সেটা দেখতে চাই, সেটা লজিক্যাল অপারেশন। আমরা যদি গ্রেটার কিনা সেটা দেখতে চাই, লেসার কিনা সেটা দেখতে চাই, এগুলোকে আমরা লজিক্যাল অপারেশন বলি। ওকে, আচ্ছা, এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে প্রসেসিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেশিন সাইকেলস অর মেমোরি সাইকেলস। So the CPU follows a set of steps called a machine cycle for each instruction it carries out. So সে যখন একটা ইনস্ট্রাকশন পালন করে সে ডেফিনেটলি পুরো জিনিসটা একটা মেশিন সাইকেলের মধ্যে পারফর্ম করে। ওকে, so by using a technique called pipelining, many CPUs can process more than one instruction at a time. Okay, so যেই সিপিইউতে মাল্টিপল কোর আছে
যেমন কোর i5 মানে হচ্ছে এখানে 4টা ফিজিক্যাল কোর আছে। সো এই 4টা ফিজিক্যাল কোরে 4টা আলাদা আলাদা ইনস্ট্রাকশন কাজ করতে পারে। ওকে, সো এবং সেটা আমরা করি সাধারণত হচ্ছে একটা মেথড অথবা একটা টেকনিক ইউজ করে কল্ড পাইপলাইন। ওকে, সো এখন আমরা যে মেশিন সাইকেলের কথা বলতেছি, একটা সিপিইউ পারফর্ম করে একটা মেশিন সাইকেলে, এই মেশিন সাইকেলে আমরা দুটা পার্ট করি, একটাকে বলি হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল আর একটাকে বলি হচ্ছে এক্সিকিউশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেলে যেটা হয় সেটা হচ্ছে আমি যেই ইনস্ট্রাকশনটাকে অথবা যেই নির্দেশটাকে পালন করব সেটাকে আমার সিপিইউ আগে ফেচ করে মানে হচ্ছে সে খুঁজে বের করে। ওকে, খুঁজে বের করে কোত্থেকে? আমার র্যামের কাছ থেকে। ফেচেস আ কমান্ড ওর ডেটা ফ্রম দ্য মেমোরি অ্যান্ড ডিকোডস ইট ফর দ্য সিপিইউ। সো এই ফেজটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। এবং এক্সিকিউশন সাইকেলে যেটা করে সেটা হচ্ছে সিপিইউ ক্যারিজ আউট দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড মে স্টোর দ্য ইনস্ট্রাকশনস রেজাল্ট ইন মেমোরি, ওকে, অর ইন মাই ক্যাশ মেমোরি। সো আমরা মেশিন সাইকেলকে সাধারণত দুইটা সাইকেলে ভাগ করি, একটা ইনস্ট্রাকশন সাইকেল, একটা এক্সিকিউশন সাইকেল। অলরাইট, এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, সেটা হচ্ছে আমার মেমোরি। আমার মেমোরি যত বেশি একটা সিস্টেমে, আমার পারফরমেন্সও কিন্তু ড্রাস্টিক্যালি ততটুকুই বাড়বে। সো র্যাম স্টোরস ডেটা অ্যান্ড প্রোগ্রাম কোড নিডেড বাই দ্য সিপিইউ। দ্য কন্টেন্টস অফ র্যাম চেঞ্জ র্যাপিডলি অ্যান্ড ভেরি অফেন। র্যামের আরেকটা র্যামের পুরো মানে হচ্ছে আমরা অলরেডি জানি মনে হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, অ্যান্ড রিড অনলি মেমোরি ইজ নন ভোলাটাইল অর পারমানেন্ট, যে আমাদের হার্ড ডিস্ক অথবা এগুলো যেটা, ইট হোল্ডস ইনস্ট্রাকশনস দ্যাট রান দ্য কম্পিউটার when the power is first turned on. The CPU accesses each location in memory by using a unique number called the memory address. সো আমাদেরকে যেমন কোনো একটা বাসায় যদি আমি যেতে চাই, আমার সে বাসার অ্যাড্রেস জানা লাগবে, ঠিক তেমনি আমার যদি কোনো একটা মেমোরিতে কোনো কিছু একটা স্টোর করা লাগে, সেই মেমোরির অ্যাড্রেসটাও জানা লাগবে। ওকে, সো এই মেমোরি লোকেশনটাকে আমরা বলি হচ্ছে মেমোরি অ্যাড্রেস, অথবা আরও একটা নামে ডাকি কল্ড বাইট অ্যাড্রেস। আচ্ছা, সো এখানে একটা এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল, সিপিইউ প্রথম ইনস্ট্রাকশন সাইকেলে ফেচ করলো যে আমার র্যামের এত নাম্বার স্লটে যে ডেটাটা আছে সেই ডেটাটা পাঠাও। সো আমার র্যামের এই এত নাম্বার স্লটে সেভ অবস্থায় আছে এই ভ্যালুটা। সো র্যাম এই ভ্যালুটাকে ইনস্ট্রাকশন সাইকেলে আমার সিপিইউর কাছে পাঠিয়ে দিল। ওকে, অ্যান্ড দিস হোল সাইকেল ইজ ওয়ান মেশিন সাইকেল। ওকে, অলরাইট, এখন আসি আমরা, সেটা হচ্ছে আমরা র্যামের নিয়ে কথা বলতেছিলাম। র্যাম সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি আমরা ডাইনামিক র্যাম, একটাকে বলি হচ্ছে স্ট্যাটিক র্যাম। সো ডাইনামিক র্যামে chips or circuits must be recharged with electricity very frequently or they will lose their contents. So তার মানে হচ্ছে ডাইনামিক র্যামে অলওয়েজ কনস্ট্যান্ট পাওয়ার থাকতে হয়। ওকে, আর স্ট্যাটিক র্যামের যেটা সুবিধা সেটা হচ্ছে স্ট্যাটিক র্যাম ডাজ নট নিড টু বি রিচার্জ সো অফেন অ্যাজ DRAM and can hold its contents longer. Okay, so another type of RAM called flash memory can store its contents after power is turned off. Flash memory is used in digital cameras to store pictures. আরও গুড এক্সাম্পল হচ্ছে আমাদের সবার কাছে যে পেন ড্রাইভ আছে, সেই পেন ড্রাইভ কিন্তু ফ্ল্যাশ মেমোরি। ওকে, সো এটা কিন্তু একদম র্যামের মতো টেকনোলজি, বাট খুব মজার জিনিস হচ্ছে সেটার পাওয়ার চলে গেলেও সে ডাটা সেভ করে রাখতে পারে। ওকে, সো সাধারণত আমরা এই তিন ধরনের র্যামের কথা বলি, একটাকে বলি ডাইনামিক র্যাম, একটাকে বলি স্ট্যাটিক র্যাম এবং একটাকে বলি ফ্ল্যাশ মেমোরি। ওকে, সো এখন আসি যে আমাদের যে প্রসেসিং স্পিড আছে, এই প্রসেসিং স্পিডকে কারা কারা প্রভাবিত করে। ওকে, সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রসেসিং স্পিড, এই ফ্যাক্টরগুলো হচ্ছে, এক হচ্ছে রেজিস্টার, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেকেন্ড হচ্ছে র্যাম অর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, থার্ড হচ্ছে দ্য সিস্টেম ক্লক। ওকে, এই সিস্টেম ক্লকের সাথে আমার মেশিন সাইকেলের একটা সম্পর্ক আছে, আমরা একটু পরে দেখব। ফোর্থ হচ্ছে দ্য বাস। ওকে, দ্য বাস কী জিনিস সেটা আমরা একটু পরে বুঝবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে আমার সিপিইউর মধ্যে ইন্টারনাল মেমোরি, যেটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। ওকে, সো রেজিস্টার বলতে আমরা সেগুলোকে বুঝি, দ্য সিপিইউ কন্টেইনস আ নাম্বার অফ স্মল মেমোরি এরিয়াস কল্ড রেজিস্টার্স which store data and instructions while the CPU processes them. The size of the registers determines the amount of data with which the CPU can work at a time. Today, most PCs have 32-bit registers, meaning the CPU can process 4 bytes of data at one time. Register sizes are rapidly growing to 64 bits. এখনকার বেশিরভাগ পিসি অ্যাকচুয়ালি হচ্ছে 64-bit পিসি, তো তার মানে তারা 64-bit রেজিস্টার ইউজ করে। ওকে, তো খুব সোজা ভাষায় বলতে গেলে আমার রেজিস্টারের সাইজ যদি বেশি হয়, আমার সিপিইউ তত বেশি মেমোরি নিয়ে কাজ করতে পারে। ওকে,
তত বেশি ইনস্ট্রাকশন নিয়ে সে কাজ করতে পারে। Alright. The second factor affecting processing speed of a CPU is called a RAM or random access memory. The amount of RAM in a PC has a direct effect on the system speed. এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, the more RAM a PC has, the more program instructions and data can be held in memory, which is faster than storage or disk. If a PC does not have enough memory to run a program, it must move data between RAM and the hard disk frequently. This process, called swapping, can greatly slow a PC's performance. So তার মানে হচ্ছে আমার একটা র্যাম যদি ছোটও হয় তারপর কিন্তু আমার পিসি চলবে, বাট এই পিসিটা চলার জন্য তখন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি মেমোরির কন্টেন্টগুলোকে হার্ড ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে হবে। সো এবং এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে সোয়াপিং, এবং যত বেশি সোয়াপিং হবে তত স্লো হয়ে যাবে আমার র্যাম। ওকে, কারণ তাকে কোনো একটা ইনস্ট্রাকশন সেভ করে রাখার আগে তার নিজেকে ফাঁকা করে ফেলতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই সেখানে আমার টাইম লস হচ্ছে। আচ্ছা, সো এখানে আমার সোয়াপিংয়ের একটা এক্সাম্পল আছে। সো উইথ মোর র্যাম অ্যাভেলেবল, মোর অফ দ্য অপারেটিং সিস্টেম ক্যান বি লোডেড ফ্রম দ্য হার্ড ডিস্ক অ্যাট startup. Okay, if more of the operating system can be loaded into the RAM, then less needs to be swapped while the computer is running. The hard disk is much slower than RAM, so less swapping makes a faster computer. Okay, all right, so this is the bad effect of swapping. So আমরা অলওয়েজই চেষ্টা করি সেটা হচ্ছে সোয়াপিং যাতে কম হয় সেটার দিকে খেয়াল রাখার। সো আমরা এটা সম্বন্ধে অলরেডি জানি। আমরা সাধারণত হচ্ছে এখনকার যেই মাদারবোর্ডগুলো দেখি সেখানে 4টা অথবা কিছু কিছু কেসে 8টা পর্যন্ত র্যামের স্টিক বসানো যায়। আচ্ছা, another one that affects processing speed is called the system clock. Okay, এই সিস্টেম ক্লকটা মেনটেন করে যে আমার মেশিন সাইকেল কতক্ষণ ধরে চলবে। ওকে, সো আমাদের ঘড়িতে যেমন একটা ক্লক থাকে না, এবং ঘড়ির একটু চিন্তা করে দেখেন 1 সেকেন্ড পর পর আমার ক্লকটা মুভ করে, রাইট? 1 সেকেন্ডের আগে কিন্তু মুভ করে না। সো খুব বেসিক আইডিয়া হচ্ছে আমার কম্পিউটারের ক্লকটা যখন একবার মুভ করবে, আমার কম্পিউটার তখন একটা ইনস্ট্রাকশন পালন করতে পারে। তবে একটা সুবিধা হচ্ছে আমার ঘড়ির ক্লক যেমন 1 সেকেন্ডে একবার ঘুরে, আমার কম্পিউটারের ক্লক 1 সেকেন্ডে মিলিয়ন বার ঘুরতে পারে। ওকে, এবং দ্যাটস ওয়াই আ কম্পিউটার ইজ ওয়ে ফাস্টার দেন আ ক্লক। ওকে, a single tick of the clock is the time required to turn a transistor off and back on. This is called a clock cycle. Okay, so clock cycles are measured in hertz, a measure of cycles per second. So if a computer has a clock speed of 300 megahertz, then its system clock ticks 300 million times every second, which is huge, right? So তার মানে 1 সেকেন্ডে সে 300 মিলিয়ন বার সে কোনো একটা ইনস্ট্রাকশন পালন করতে পারে। So the faster a PC's clock runs, the more instruction the PC can execute each second. Okay, all right. Another factor is called the bus. এই বাস বলতে আমরা গাড়ি ঘোড়া বাস বুঝাই না, এই বাস বলতে আমরা বুঝাই যেই চ্যানেল অথবা যেই ওয়্যার অথবা যেই পাথ দিয়ে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, সেই পাথটাকে আমরা বলি হচ্ছে বাস। ওকে, আচ্ছা, so a bus is a path between the components of a computer. Data and instructions travel along these paths. So খুব সোজা ভাষায় বলতে গেলে আমার র্যাম থেকে আমার কম্পিউটারে আমার সিপিইউতে যদি কোনো ডাটা যায়, সে কার থ্রুতে যাবে? কোনো একটা বাস থ্রুতে যাবে। ওকে, এই বাসটা হচ্ছে মেমোরি আর আমার সিপিইউর মধ্যে যেই পাথটা আছে সেই পাথ, অথবা যেই রাস্তাটা আছে, যেই ওয়্যারটা আছে সেই ওয়্যার। ওকে, আচ্ছা, the data bus width determines how many bits can be transmitted between the CPU and other devices. So আমার ডেটা বাস যদি আমার এখানে যদি মাত্র একটা বাস থাকে, মানে একটা রাস্তা থাকে, তাহলে আমি 1 বিট ডাটা পাঠাতে পারবো। যদি 100টা বাস থাকে তাহলে আমি 100 বিট ডাটা পাঠাতে পারবো। ওকে, সো কেউ যদি খেয়াল করে দেখেন কখনো, আমাদের র্যাম যেটা, এই র্যামের কিন্তু অনেকগুলা পিন থাকে, তাই না? সো অনেকগুলো পিন মানে হচ্ছে আমি একসাথে এতগুলা বিট ডাটা একসাথে পাঠাতে পারি। ওকে, সো যত বেশি ডাটা পাঠাতে পারবো তত বেটার পারফরমেন্স করবে আমার র্যাম। The address bus runs only between the CPU and RAM and carries nothing but memory addresses for the CPU to use. And finally, peripheral devices are connected to the CPU by an expansion board. Okay.
সো এই যে এখানে যে ফিগারটা দেখতেছি এটা হচ্ছে আমার বাস। এই ছোট যে লাইনগুলো দেখতেছি এই লাইনগুলোকে আমরা বলি হচ্ছে বাস। যত বেশি বাস তত তাড়াতাড়ি আমি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি। অলরাইট, the last one, the last factor that affects processing speed is called cache memory. Cache memory is high-speed memory that holds the most recent data and instructions that have been loaded by the CPU. Cache is located directly on the CPU or between the CPU and RAM, making it faster than normal RAM. CPU resident cache is called level 1 cache and external cache is called level 2 cache. So এই cache যত বেশি আমার কম্পিউটার স্পিড তত বেশি হবে। ওকে, the amount of cache memory has a tremendous impact on the computer speed. অলরাইট, সো এইখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিতে ডেটা খুব তাড়াতাড়ি রিড এবং রাইট করা যায় এবং এটা নর্মাল র্যামের চেয়ে অনেক 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 ফাস্টার। ওকে, ফাইনালি আমরা যদি একটা প্রসেসরের পাওয়ার বাড়াতে চাই অথবা প্রসেসরের সাথে অন্য কোনো ডিভাইসকে কানেক্ট করতে চাই তখন আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে পোর্টস দরকার পড়ে এবং এক্সপ্যানশন স্লটস দরকার পড়ে। ওকে, অথবা বোর্ডস দরকার পড়ে। সো পোর্ট সম্বন্ধে আমরা জানি, যেমন আমাদের ইউএসবি ড্রাইভটাকে আমরা যেই পোর্টে ইনসার্ট করি অথবা ইন্টারফেস করি সেটাকে আমরা বলি হচ্ছে ইউএসবি পোর্ট, রাইট? আচ্ছা, so external devices such as those need for input and output are connected to the system by ports on the back of the computer. So আমরা আমাদের কিবোর্ড অথবা মাউসটাকে কিন্তু একটা ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করি, রাইট? আমাদের স্পিকারটাকে আমাদের একটা ছোট্ট 3.5 মিলিমিটার কানেক্টরের সাথে কানেক্ট করি, রাইট? সো এই কানেকশনগুলোকে আমরা বলি হচ্ছে পোর্ট। আচ্ছা, PCs feature a number of built-in ports which are ready to accept devices such as printer, mouse, keyboard, phone line, microphone, speakers, etc. Okay, most computers come with a serial port and a parallel port. A serial port transmits one bit of data at a time, নাম দেখে বোঝা যাচ্ছে, এবং parallel port parallelly অনেক ডাটা একসাথে পাঠাতে পারে। ওকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের এক্সপ্যানশন স্লটস অথবা বোর্ডস। এক্সপ্যানশন স্লটস আমরা কখনো কেউ কি আলাদা যদি সাউন্ড কার্ড লাগায় থাকি তাহলে আমরা হয়তো বুঝবো, অথবা আলাদা মোডেম লাগায় থাকি তাহলে বুঝবো। ইফ দ্য পিসি ডাজ নট হ্যাভ এ পোর্ট ফর অ্যান এক্সটার্নাল ডিভাইস ইউ ক্যান ইনস্টল অ্যান এক্সপ্যানশন বোর্ড ইন্টু ওয়ান অফ দ্য এমটি এক্সপ্যানশন স্লটস। তো যে কোনো মাদারবোর্ডে সাধারণত 2-3টা ফাঁকা এক্সপ্যানশন স্লট থাকে যেখানে আমরা যে কোনো ডিভাইসকে কানেক্ট করতে পারি। তবে সেই ডিভাইসকে কানেক্ট করার জন্য আমার একটা এক্সট্রা সার্কিট বোর্ড লাগে, সেই সার্কিট বোর্ডের নাম হচ্ছে এক্সপ্যানশন বোর্ড। A board provides the correct port for the new device and connects the device to the CPU by way of the computer's expansion bus. Newer bus technologies such as Universal Serial Bus (USB) and IEEE 1394 enable many devices to be connected to one port. সো একটু চিন্তা করে দেখেন, আমরা ইউএসবি পোর্টে কিন্তু অনেক কিছু লাগাই। আমার পেন ড্রাইভকেও কানেক্ট করি, আমার মোবাইল ফোনটাকেও কানেক্ট করি, একটা প্রিন্টারকেও কানেক্ট করি, কিবোর্ড মাউসকেও কানেক্ট করি, এরকম। সো ইউএসবি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা যে কোনো ধরনের ডিভাইস ইউজ করতে পারে। আচ্ছা, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস SCSI অথবা আমরা বলার সময় বলি হচ্ছে SCSI. SCSI is an older standard for extending a bus to multiple devices through a single port. So SCSI এক্সপ্যানশন বোর্ড কানেক্ট করলে আমরা একসাথে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে পারি। ওকে, তবে এটা এখন আমরা সাধারণত ইউজ করি না, আমরা সাধারণত কমপ্লিটলি ইউএসবি নিয়ে কাজ করি। সো দ্যাটস ইট ফর টুডেজ লেসন। সো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ডেটা কীভাবে ইনফরমেশনে ট্রান্সফর্ম হয় এবং এই ইনফরমেশন ট্রান্সফর্ম হওয়ার জন্য কী কী প্রসেস সে ফলো করে, এবং এই যে প্রসেসিং স্পিড, এই প্রসেসিং স্পিডকে কারা কারা এফেক্ট করতে পারে, এবং এই প্রসেসিং স্পিডকে বাড়ানোর জন্য আমরা কী কী প্রোটোকল ইউজ করি। অলরাইট, so I think today's lesson was quite easy. Just take a look and read the slide carefully. I think you will understand. And thank you all for listening to this video tutorial.